তুই আমার গাছে কথা দে বাবা, তুই ভুলেও তরুর রুমে পা রাখবি না। নির্ছাদ থতমত খেয়ে বলল, এখন এসব কথা কেন মা? কথা ঘোরাঘুরি না একদম, আমাকে কথা দে তুই আগে। আচ্ছা কথা দিলাম, তরুর রুমের আশেপাশেও যাব না, হয়েছে এবার? সত্যি তো? নির্ঝর গম্ভীর স্বরে বলল। তোমার কি মনে হয় আমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? না, তোর উপর আমার ভরসা আছে। আচ্ছা এখন এসব বাদ, এত ব্যস্ততায় বাবাকে খবরটা দেয়াই হয়নি, তার কাছে একটা কল করি। আজগর খান ছেলের কাছে ফোনে সব শুনে উচ্চস্বরে বললেন, আলহামদুলিল্লাহ। নির্ঝর মায়ের সামনে বহু কষ্টে হাসি চেপে রাখলো। ফোন নিয়ে কোনো ক্রমে বাইরে বের হয়ে বাবাকে বলল, এটা একদমই ঠিক না বাবা, শত হলেও সে আমার মা, তুমি এভাবে বলতে পারো না। অপাশ থেকে আজগর খানের হতাশ কণ্ঠস্বর শোনা গেল। তোর শুনতে অত খারাপ লাগছে, কিন্তু আমিও অতিষ্ঠ হয়ে গিয়েছি। তোর ইস্যুটা না হয় বাদ দিলাম, গত 30 বছরের সংসার জীবনে তোর মা আমাকে এত যন্ত্রণা দিয়েছে, সে কেবল আমি আর আল্লাহ জানে। তোরা ছোট ছিলি, তাই নিজে মানসিক অশান্তিতে ভুগলেও তোদের কখনো সেটা বুঝতে দেয়নি। আজ তুই আমাকে ভুল বুঝছিস বলে বাধ্য হয়ে বললাম, এখন তুই আর বসে থাকিস না, জলদি রওনা হয়ে যা। এখানে এলে তোর আর তরুর বিয়েটা দিয়ে আমি রংপুরে তোর মাকে দেখতে যাব। নির্ঝর বুঝলো বাবার উৎকণ্ঠা, মুখে চাই বলুক। স্ত্রীর শারীরিক যন্ত্রণার কথা ভেবে আজগর খানেরও খারাপ লাগছিল খুব। বদমেজাজি রাগী জেদি যেন স্ত্রীকে তিনি ভালোবেসেছেন মন থেকে। দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে গেল নির্ঝর। লম্বা জার্নি করে বাসায় পৌঁছালো মধ্যরাতে। বাসার দরজা খুলে দিল তানি। নির্ঝর বাসার ভেতরে ঢুকে বলল, আব্বু কই? তোমার জন্য অপেক্ষা করে এইমাত্র ঘুমিয়েছে। মায়ের কি অবস্থা? খুব বেশি ফ্র্যাকচার হয়েছে? বোনের পাংশুটে মুখের দিকে তাকিয়ে অভয় দেওয়ার জন্য নির্ঝর বলল, চিন্তার কিছু নেই, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ফ্রেশ হয়ে আসছি, টেবিলে খাবার দে। উত্তরে অপেক্ষা না করে রুমে চলে গেল নির্ঝর। তানি গিয়ে নক করলো তরুর দরজায়। তরু আপু, দরজাটা খোলো। তানের গলার আওয়াজ পেয়ে দরজা খুলল তরু। মামির অ্যাক্সিডেন্টের খবর দুপুরেও পেয়েছিল তানের কাছে। দরজা খুলে প্রশ্ন করল তরু, মামির আর কোনো খোঁজ পেলি তানি? কি অবস্থা এখন? ভাইয়া ফিরেছে এইমাত্র, সে তো বললো ভালো। যাই হোক, তুমি একটু ভাইয়াকে খাবারটা সার্ভ করে দাও প্লিজ, আমার অনেক পড়া বাকি, আমি পড়তে যাচ্ছি। তরুকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার পালিয়েই গেল তানি। অগত্যা বাধ্য হয়ে তরুকে বাইরে বের হতে হলো। রান্নাঘরে খাবার গরম করতে করতে বাইরে থেকে নির্ঝরে উঁচু গলা শুনতে পেল, তানি জলদি খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে খুব। তরু খাবার এনে টেবিলে রেখে বলল। তানি পড়ছে। নির্ঝরের চোখে তখন খুশির ছিলিক। তরু নির্ঝরের প্লেটে খাবার সার্ভ করে দিল। লম্বা জার্নিতেই ক্লান্ত নির্ঝরের পেট ক্ষুধায় চোচো করছিল, তবুও ভাতের প্রথম লোকমাটাও তরুর মুখের সামনে তুলে ধরল। তরু ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নির্ঝরের মুখের দিকে, তারপর চোখ নামিয়ে নিয়ে বলল, আমি আগেই খেয়েছি। তো আগে খেলে এখন আরেকবার খেয়ে নেওয়া যাবে না? তবুও তরু মুখ তুলল না। নির্ঝর বলল, তুমি নিশ্চিন্তে খেতে পারো তরু, বিদেশে থেকে আমি সোরিসিয়াস অথবা ছোঁয়াচে চর্মরোগ নিয়ে আসি নাই। তরু রেগে গেল হুট করে। নির্ঝর, একটুও বদলায়নি তোমার স্বভাব, যা মুখে আসে বলে যাচ্ছ শুধু। এসব উল্টাপাল্টা কথা আর কখনো। কথা শেষ না করেই থেমে গেল তরু। নির্ঝর একদৃষ্টে তাকিয়ে আছে তরুর দিকে। এরকমই তো ছিল ওদের সম্পর্কটা। রোমান্টিক কথাবার্তা কখনো হতো না বললেই চলে। নির্ঝর এরকম খোঁচা দিয়ে কথা বলতো, আর তরু রেগে আগুন হয়ে যেত। মাঝে মাঝে আবার কথার তীর দিয়ে তরুকে লজ্জায় ভোলায় ভাসিয়ে নিয়ে যেত বহুদূর। আহা, সেই খুনসুটিময় দিনগুলো কোথায় হারিয়ে গেল। নির্ঝর তরুর মুখের সামনে ধরে রাখলো ভাতের লোকমাটা। তরু এবার মুখে পুড়ে নিল নির্ঝরের হাতের ভাতটুকু। ওর চোখের পানি তখন দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে। পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে আবার। নির্ঝর তরুকে কান্না থামাতে বলল না, মেয়েটা না হয় কাঁদুক, এবার প্রাণ খুলে। তোমার মনে আছে তরু, ফুপা এভাবে তোমাকে নিজের প্লেট থেকে ভাত খাইয়ে দিতেন। আমি মাঝে মাঝে পাশে বসে দেখতাম আর মনে মনে ভাবতাম, কবে যে আমি তোমাকে বৈধভাবে নিজের করে পাবো আর এভাবে খাইয়ে দেওয়ার অধিকার পাবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। যদিও এখনো আমাদের সম্পর্কটা বৈধতা পায়নি, তবে সেটাও খুব জলদি হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আরেকবার তরুর মুখের সামনে খাবার তুলে ধরল নির্ঝর। তরু তখন হেসকি তুলে কেঁদে চলেছে। বাবা মা মারা যাওয়ার পরে অনেকটা সময় চলে গেল। কতগুলো বছর এত দরদ নিয়ে কেউ পাঁচটা কথা বলে না, ভালোবেসে মায়া মেখে কেউ তাকায় না। কতগুলো বছর আহ্লাদ করে কেউ এক লোকমা খাবার তুলে ধরে না মুখের সামনে। জীবনের গতি তো অনেক আগেই কমে গিয়েছিল তরুর, যেদিন কলেজ থেকে ফিরে বাড়ির সামনে জোড়া লাশ দেখেছিল। তবু একটা শেষ আশা ছিল তরুর, নির্ছাদ তো আছে।
অশান্ত নদীতে ভেসে যেতে যেতে খড়কুটের মতো নির্ঝরকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু শেষের ধাক্কাটা তরুর গতিশীল জীবন থামিয়ে দিয়েছে আজীবনের জন্য। এখন নির্ঝরকে নিজের সাথে জড়াতেও ভয় লাগে। যদি পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে একসময় বদলে যায় নির্ঝর, তার চেয়ে এখানেই সবকিছুর সমাপ্তি হোক। তবে এতটুকু সান্ত্বনা থাক, নির্ঝর ওকে ভালোবাসে। তিক্ততা আসার আগে পথ ছেড়ে সরে যাওয়া ভালো। নির্ঝর খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রুমে ফিরে যেতে যেতে তরুকে বলল, আগামীকালের জন্য রেডি থাকো তরু। তরু চোখ বড় বড় করে নির্ঝরের চলে যাওয়া দেখলো। অজানা আশঙ্কায় ওর পুরো শরীর কাঁপছে। তখন মনের মধ্যে কেমন একটা শিরশিরে হাওয়া বয়ে যাচ্ছে। তরুর এই ভালো অভ্যাসটা গড়ে উঠেছিল মায়ের কল্যাণে। রাতে যতই দেরি করে ঘুমাক না কেন, ফজরের রক্তে ঠিক ঘুম ভেঙে যায় ওর। গতকাল রাতেও নির্ঝরের ওই শেষ কথাটুকু শুনে অনেকটা রাত নির্ঘুম কেটেছে তরুর। তবু আজেন কানে আসার সাথে সাথেই ঘুম ভেঙে গেল। নামাজ আদায় করে অন্যান্য দিনের মতো আজও রবের দরবারে মোনাজাতে কান্নায় ভেঙে পড়ল। জায়নামাজ থেকে উঠে জানালার পর্দাগুলো খুলে দিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল। বাইরের সেই সুন্দর প্রকৃতি দেখে তরুর কেন জানি মনে হলো আজকের দিনটা অন্যান্য দিনের চেয়ে আলাদা হবে। তরুর আশঙ্কা সত্যি করে কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলো তানি, সাথে ছোটখাটো একটা লাগেজ। খোলার পর সবার প্রথমেই লাগেজ থেকে বেরিয়ে এলো একটা টকটকে লাল জামদানি। তরুর মনে পড়ে যায় পুরনো কথা। কথায় কথায় একদিন নির্ঝরকে বলেছিল টুকটুকে লাল জামদানি পরে বউ সাজবে সে। তানি তাড়া দিল, কই তরু আপা, জলদি মুখটা ধুয়ে আসো তো। এখন ব্রাইডাল মেকআপ শুরু না করলে দেরি হয়ে যাবে। তরুর বুকের ভেতরে আগের রাতের মতোই হাতুড়ি পেটা শুরু হলো আবার। গম্ভীর মুখেও বলল, আমি সাজবো না তানি। আমার সাথে এসব বলে লাভ নেই। বাবা আর ভাইয়ার অর্ডার আছে আমার ওপর। আমার কথা আছে মামা আর তোর ভাইয়ের সাথে। কথাবার্তা যা বলার বলে নিও। এখন আমাকে সাজাতে দাও প্লিজ। ভাইয়া বলেছে সুন্দর করে সাজাতে পারলে নগদ 3000 টাকা দেবে। আমাকে টাকাটা থেকে বঞ্চিত করো না প্লিজ। তরু তার সিদ্ধান্তে অটল। তানির হাজার প্রচেষ্টাও তাকে তার সিদ্ধান্ত থেকে তিল পরিমাণ নড়াতে পারল না। তানি হাল ছেড়ে দিল এক সময়। ও তরুর রুম থেকে বেরিয়ে যাওয়া 30 সেকেন্ডের মাথায় ঘূর্ণিঝড়ের মতো রুমে ঢুকলো নির্ঝর। তরু জানতো নির্ঝর আসবে, আর এটাও বুঝতে পেরেছিল নির্ঝরের সামনে ওর কোনো জেদি ধোপে টিকবে না। তাই একবারও চোখ তুলে সামনের দিকে তাকালো না তরু। নির্ঝর রুমে ঢোকার আওয়াজ পেয়ে মাথা নিচু করে ফেলল। ভয় হলো তরুর। একবার ওই তীক্ষ্ণ অন্তর্ভেদী চোখের দিকে তাকালে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হবে না। নির্ঝর কতক্ষণ হম্পি দম্পি করলো, আপোষে বোঝানোর চেষ্টা করলো, ইমোশনাল কথা বলে কনভিন্স করার চেষ্টা করলো, কিন্তু তরু একবারের জন্য চোখ তুলে তাকালো না। বিছানার চাদর খামচে পড়ে থাকলো। এমনকি একটা বর্ণ উচ্চারিত হলো না ওর মুখ থেকে। অবিরাম জলধারা গাল গড়িয়ে পড়ছিল ক্রমশ। নির্ঝরও যেন মরিয়া হয়ে উঠল। যে কোনোভাবে তরুকে ওর দিকে তাকাতে বাধ্য করবে। একেবারে তরুর মুখোমুখি এসে বসলো। দুহাতে রাজলায় গাল ধরে তরুর মুখটা তুলে ধরলো ওপরে। তরুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। নির্ঝর খুঁটিয়ে দেখলো সে মুখশ্রী। বন্ধ চোখ, নাক, ঠোঁট সবকিছু। একের পর এক হৃদয় নিংড়ানো আকুতি ঝরে পড়লো ওর কণ্ঠে। তোমার বিয়েতে রাজি হতে হবে না তরু, শুধু একবার চোখ খুলে তাকাও আমার দিকে। তরুর অন্তরের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছালো সে আকুলতা। চোখের পাতা তিত্তির করে কেঁপে উঠল। তবুও তরু চোখ খেল না। নির্ঝর খেপলো ভীষণভাবে। ঠিক আছে, তাকাতে হবে না। কালই আমি ফিরে যাবো আবার, আর আসবো না এখানে। তারপর তুমি চোখ খুলে তাকিয়ে থেকো। এই যে আমার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিলে তুমি, এই জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আর এরপর যদি আমি নিজের ক্ষতি করে ফেলি, তার জন্য দায়ী থাকবে তুমি। আজ তুমি প্রমাণ করে দিলে তরু, আমি তোমার লাইফের কেউ না। আমার প্রতি তোমার ভালোবাসা ঠিক কতটুকু তাও আমি বুঝে গেলাম। তরু এবার শব্দ করে কেঁদে ফেললো, কিন্তু চোখ খুলো না। নির্ঝর হতাশ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে বের হয়ে গেল রুম থেকে। তরুর কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল তখন। জ্ঞান হবার পর থেকে এই একজন পুরুষকে নিয়েই তো স্বপ্নের জাল বুনেছে। মনে প্রাণে শুধু তার কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত করেছিল। অথচ আজ তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হচ্ছে। কষ্ট হলেও নির্ঝরের ভালোর জন্যই কাজটা করা দরকার। কি পাবে তরুকে বিয়ে করেও? শুধু সবার প্রবঞ্চনা, টিটকারি, সবাই হাসাহাসি করবে আড়ালে ওকে নিয়ে। তার চেয়ে বরং এটাই ভালো হলো। তরু ভেবেছিল বিয়েটা ঠেকাতে পেরেছে, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত করে ঘরে ঢুকলেন আসগর খান। তিনি কিছু বোঝাতে গেলেন না তরুকে। গম্ভীর স্বরে বললেন, জীবনে কখনো কিছুক্ষণে যদি তোর মনে হয় আমি তোর মামা তোর ভালো চেয়েছি, একবারও যদি আমাকে নিজের কাছের একজন বলে ভেবে থাকিস, তাহলে আজ এই বিয়েতে তুই অমত করবি না। আমি দানিকে পাঠাচ্ছি, আর এরপরেও তুই রাজি না হলে ধরে নেব নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বড় হয়ে গেছিস তুই। তাই এখন আর তোর মামাকে কোনো প্রয়োজন নেই তোর। আসগর খান চলে গেলেন।
কিন্তু তার কথাগুলো কাজ করলো ম্যাজিকের মতো। তরু বাধ্য মেয়ের মতো মেনে নিল সব। তানি সাজিয়ে দিল ওকে। টকটকে লাল জামদানি পরে মাথায় ঘোমটা দিয়ে তানি ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। তরু অপলক তাকিয়ে দেখলো নিজেকে। দু চোখে আবার পানি জমতে শুরু করেছে ওর। তানি শাসালো, তরু আপা প্লিজ, এখন কোনো কান্নাকাটি নয়, মেকআপ নষ্ট হয়ে যাবে তাহলে। তানির সাথে রুমের বাইরে বের হয়ে চমকে গেল তরু। আসগর খানের সাথে বসে আছেন তরুর দাদা ইয়াজউদ্দিন তালুকদার। আসগর খান ইয়াজউদ্দিন তালুকদারকে বলছেন, হতে হলেও তরু আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের অনুমতি ছাড়াও লাইফের এত বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না বলে আমার মনে হয়। চেয়েছিলাম তরুর চাচাদেরও ডাকতে, তো আপনি তো জানেনই তারা কেউ ঠিক এই বিয়েতে রাজি না, তাই আপনাকেই। আমি বুঝেছি বাবা, তাদের কাউকে ডাকার প্রয়োজনও নেই। আমি আছি, এটাই যথেষ্ট। আর তোমার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমার মৃত ছেলের ইচ্ছে পূরণ করছো তুমি। এভাবে বলবেন না প্লিজ, ইয়াসিরের সাথে সাথে এটা আমারও তো ইচ্ছে ছিল। কথার মাঝখানে তরুকে দরজায় দাঁড়ানো দেখে ইয়াজউদ্দিন তালুকদার ডাকলেন, দাদু ভাই এদিকে এসো। বউ সেজে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম তোমার দাদির মতো। তরু এগিয়ে গিয়ে দাদার গা ঘেঁষে বসে প্রশ্ন করল, কেমন আছেন দাদাজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে দাদু ভাই। তুমি আমার উপর অভিমান করে আছো নিশ্চয়ই? একদমই না, কেন বলুন তো? এই যে ইয়াসির সাহেবের মৃত্যুর পর থেকে ঠিকভাবে তোমার খোঁজখবর নিতে পারিনি। আসলে বুড়ো হয়ে গেছি তো। একটা বয়সের পর বেশিরভাগ বাবা মা ছেলে মেয়েদের কাছে মৃত্যুহীন হয়ে যায়। তখন আর তাদের নিজের ইচ্ছে মতো কিছু করার সুযোগ থাকে না। ছেলে মেয়েদের মর্জি মতো চলতে হয়। আমিও সেরকম একটা সময় পার করেছি। বুড়ো মানুষ বলে আজ আমার কোনো কথার সামান্য দামটুকু তাদের কাছে নেই। তাই চাইলেও অনেক সময়। আপনার কৈফিয়ত দেওয়ার দরকার নেই দাদাজান, আমি বুঝি সব। আর আপনার উপর সত্যিই আমার কোনো অভিমান নেই। তবে হ্যাঁ, আমি খুব মিস করি আপনাকে। আপনার সেই আদর স্নেহের কথা মনে পড়ে প্রচণ্ড। সে তো আমারও তোমার কথা মনে পড়ে দাদু ভাই, কিন্তু হাত পা যে বাঁধা। এই যে আজ তোমার সাথে দেখা করতে এলাম, তাও তোমার চাচাদের কাছে মিথ্যে বলে আসতে হলো। বিয়েটা হয়ে যাওয়ার পরে ওদের গিয়ে সত্যিটা বলবো। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি দাদাজান। আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য তো সব সময় দোয়া করি দাদু ভাই। আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক। বিয়েটা হয়ে গেল সুষ্ঠুভাবে। বিয়ে, ফটো সেশন, সর্বোপরি সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে দুপুরে খাওয়ার সময় হয়ে এলো। খাবার বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছিল। তানি আর তরু মিলে সেসব সার্ভ করে দিল টেবিলে। মানুষের মন বড়ই অদ্ভুত। কিছুক্ষণ আগেও বিয়েটাতে রাজি ছিল না তরু, অথচ বিয়েটা হয়ে যাওয়ার পর অনেকটা ভারমুক্ত লাগছে নিজেকে। মনে হচ্ছে আঁকড়ে ধরার জন্য শক্ত একটা খুঁটি আছে ওর। নির্ঝরের প্রতি আগ্রহ আগে থেকেই ছিল, কিন্তু সম্পর্কটা বৈধ হওয়ার পর থেকে কারণে অকারণে শুধু তাকেই দেখতে ইচ্ছে হচ্ছে। সবার প্লেটে খাবার তুলে দিতে দিতে কয়েকবার আর চোখে তাকালো নির্ঝরের দিকে। থমথমে মুখে বসে আছে সে। তরু আন্দাজ করতে পারলো সেই রাগের কারণ। কেন জানি সে রাগে মুখটা দেখতেও আজ ভালো লাগছিল ওর। নির্ঝরও পড়েছে উভয় সংকটে। শত চেষ্টা করেও রাগ ধরে রাখা যাচ্ছে না। তরুকে লাল শাড়িতে এত অপূর্ব লাগছে যে চোখ ফেরানো দেয়, কিন্তু বেশি তাকালেই রাগ নেমে যাচ্ছে তরতর করে। না, অন্তত সপ্তাহখানেক এই রাগ ধরে রাখতে হবে। তরু রাগ ভাঙাতে আসলেও গলে জল হওয়া যাবে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তরুর দাদা চলে গেলেন। বয়স্ক মানুষ, তাই আসগর খান নিজেই গেলেন তাকে পৌঁছে দিতে। সকাল থেকে মাথায় মেন্টাল প্রেশার নিতে নিতে তরুও ক্লান্ত ছিল। নির্ঝর তরুর দাদাকে বিদায় দিয়ে এক সেকেন্ডও দাঁড়ায়নি আর সোজা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা আটকেছে। জোরালো সেই শব্দে তানি তরু দুজনেই চমকে উঠল। তানি বলল, সেই তো বিয়েটা করতেই হলো, মাঝখান থেকে ভাইয়াকে চটিয়ে দিলে। আমার 3000 টাকা গেল মনে হয়। এখন যাও, তোমার প্রাণীর স্বামী রাগ ভাঙাও। তরু এক পলক তানির দিকে তাকালো, তারপর টেবিলের উপর থেকে একটা বাটিতে 4টা রসগোল্লা তুলে নিয়ে নির্ঝরের রুমের দিকে এগিয়ে গেল। তরু নিঃশব্দে ভেতরে ঢুকলো। নববধূর অলঙ্কারের মৃদু টুংটাং আওয়াজ জানিয়ে দিল তার উপস্থিতি। নির্ঝর উপর হয়ে শুয়েছিল বালিশে। তরুর উপস্থিতি টের পেলেও সে কথা বলল না। তরু খাটের পাশে বসলো, কোমল স্বরে বলল, দুপুরে ভাত খাওয়ার পরে তোমার তো মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হয়। আজ তো কিছু খেলে না, এখন উঠে খেয়ে নাও। নির্ঝর উঠে বসে তাকালো তরুর দিকে। তরুর সাথে সাথে চোখ নামিয়ে ফেলল। বিছানার পাশ থেকে ওয়ালেট আর মোবাইল হাতে নিল নির্ঝর। তরু বুঝলো এখন বাইরে বের হয়ে যাবেও। তরু ওর হাত টেনে ধরল। প্লিজ যেও না। নির্ঝর হাত ছাড়িয়ে নিল না, তবে তরুকে কথাগুলো শোনাতে ভুল করলো না। হঠাৎ বউয়ের মতো আমার সুবিধা অসুবিধার খেয়াল রাখা শুরু করলে যে? বিয়েটা তো তুমি মন থেকে করনি, আব্বু কিছু কথা বলে ব্ল্যাকমেল করেছে, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছো তুমি।
নইলে আমার মতো নির্ঝরকে বিয়ে করতে তোমার বয়েই গেছে। গত 2টা মাস আমি দিন রাত ছটফট করলাম কখন আমার তরুর কাছে ফিরবো, কখন তাকে আপন করে নিয়ে তার দুঃখগুলো মুছে দেব। অথচ ফাইনালি যখন সেই দিনটা এলো তখন তুমি মুখ ফিরিয়ে নিলে। রিয়েলি আমি এতটাই নগণ্য তোমার কাছে, নাকি আমাকে বিশ্বাস করতে পারছিলে না? কি মনে করেছো বিয়ের করে সবার কথা শুনে আমি হীনমন্যতায় ভুগে তোমাকে ছেড়ে দেব? এত নিকৃষ্ট মনে হয় আমাকে তোমার? তুমি আসলে আমাকে চিনতেই পারোনি তরু, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। এতগুলো বছরে আমি আমার তরুর বিশ্বাসটাই অর্জন করতে পারিনি। আমার এত আকুতির পরেও তোমার মনে এতটুকু মায়া জন্মায়নি তরু। এত চেষ্টা করেও তোমাকে বিয়েতে রাজি করাতে পারিনি। আমার উচিত ছিল তখনই সরে আসা, কিন্তু আমি সেটা পারিনি তরু। আসলে আমি একটা নির্লজ্জ। এত কিছুর পরেও আমি তোমাকেই চাইছি। নির্ঝর বের হয়ে গেল বাসা ছেড়ে। তরু পাগলের পোলাপের মতো একা একা বলতে থাকলো। তুমি ভুল বুঝছো আমার নির্ঝর। তোমার প্রতি আমার এতটুকু অবিশ্বাস জন্মায়নি কখনো। তোমার ভালোর জন্য পিছিয়ে আসতে চেয়েছি। তোমার বউ হব বলেই তো অপেক্ষা করেছিলাম এতগুলো বছর। তুমি আমায় যতটা চেয়েছো ঠিক ততটাই আমিও চেয়েছি তোমায়, কিন্তু পরিস্থিতিটাই এমন যে আমি চাইলেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি না। আর তোমায় ভালোবাসি বলেই তোমার ভালো চেয়েছিলাম আমি।